বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজের স্কুল শাখার অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। নিশ্চয়ই সবাই ভালো আছো এবং সুস্থ আছো। শিক্ষার্থীরা, আজকে অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমের ধারাবাহিকতায় মাধ্যমিক বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একাদশ অধ্যায়ের সর্বশেষ ক্লাস নিয়ে হাজির হয়েছে। এটা আমাদের চতুর্থ এবং সর্বশেষ ক্লাস। আমরা গত ক্লাস পর্যন্ত যা যা শিখেছিলাম তা হচ্ছে আমরা জাতীয় সম্পদ কাকে বলে শিখেছিলাম, অর্থনৈতিক ব্যবস্থা কাকে বলে শিখেছিলাম, অর্থনৈতিক ব্যবস্থার শ্রেণী বিভাগ বা বিভিন্ন প্রকার অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জেনেছিলাম এবং তাদের বৈশিষ্ট্য এবং একটি তুলনামূলক আলোচনা করেছিলাম। তো আজকে সর্বশেষ ক্লাসে যেটা নিয়ে আলোচনা করব বা যেটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থা, অর্থাৎ বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন এবং বাংলাদেশের আয়টা, জাতীয় আয়টা কীভাবে বণ্টিত হয় সেই নিয়ে আলোচনা করব এবং ক্লাস শেষে কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন সংযুক্ত করে দেওয়া হবে। আর যদি সময় থাকে অবশ্যই আমরা একটি বা দুটি উদ্দীপক নিয়ে আলোচনা করব, যে উদ্দীপকটি কীভাবে আসতে পারে বা আমরা কীভাবে সেটা আলোচনা করব। তো শিক্ষার্থীরা রেডি হয়ে যাও, সবাই রেডি হয়ে যাও। আচ্ছা, আমরা পড়বো। আমাদের আজকে আলোচনা হচ্ছে বাংলাদেশের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা। বাংলাদেশের প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে জানার আগে আমরা আবার একটু অর্থনৈতিক ব্যবস্থাগুলো সম্পর্কে একটু দেখি, বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থা সমূহ একটু দেখি। অর্থনৈতিক ব্যবস্থা সমূহ আমরা দেখেছিলাম। অর্থনৈতিক ব্যবস্থাটাকে প্রধানত চারটি শ্রেণীতে বিভক্ত করা হয়। অর্থনৈতিক ব্যবস্থাটাকে প্রধানত চারটি শ্রেণীতে বিভক্ত করা হয়। এক হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, দুই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, তিন মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা, এবং চার এবং সর্বশেষ হচ্ছে ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। সাধারণত অর্থনৈতিক ব্যবস্থাটাকে চারটি শ্রেণীতে বিভক্ত করা হয়। বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে না? এখন কি ক্লিয়ার? ক্লিয়ার না? এখন ক্লিয়ার আসছে? আমি আশা করছি এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, যতটুকু, যেহেতু আমাদেরটা অনেকটা অনলাইন ভিত্তিক, ইন্টারনেট ভিত্তিক, যদি একটু বুঝতে সমস্যা হয় তোমরা একটু খেয়াল করবে, আমি কিন্তু সব বলে দিচ্ছি, ঠিক আছে? তো একটু খেয়াল করবে। আবার বলেছি, বা অর্থনৈতিক ব্যবস্থা সমূহকে চার ভাগে বিভক্ত করা হয় বা চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা দেখা যায়। এক হচ্ছে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, দুই সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, তিন মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং চার ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। আচ্ছা, তো ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আমরা কোনটা দেখেছিলাম? যে অর্থনৈতিক ব্যবস্থায় সকল উৎপাদন প্রক্রিয়া বা উৎপাদনের উপকরণের মালিক থাকে বা ব্যক্তিগত মালিকানাধীন থাকে, অর্থাৎ যে অর্থনৈতিক ব্যবস্থায় যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী ব্যক্তি মালিকানায় পরিচালিত হয় তাকে বলি হচ্ছে আমরা ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। অর্থাৎ যেখানে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা আছে সেখানে সকল শিল্প কলকারখানা, সকল ব্যাংক, বিমা, তারপর হচ্ছে যোগাযোগ খাত, শিক্ষা খাত সব কিছু ব্যক্তিগত মালিকানায় অর্থাৎ ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় কোনো রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান থাকে না, রাষ্ট্রীয় মালিকানার কোনো স্থান সেখানে নেই। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণ বিপরীত ব্যবস্থা হচ্ছে আমার সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে
ব্যক্তি মালিকানার কোনো সুযোগ নেই। আমরা ধনতান্ত্রিকে দেখেছি সেখানে যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় ব্যক্তিগত মালিকানায়, কিন্তু সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তি মালিকানার কোনো সুযোগ নেই। সেখানে যাবতীয় উৎপাদন প্রক্রিয়া পরিচালিত হয় রাষ্ট্রীয় মালিকানাধীন বা রাষ্ট্রীয় মালিকানায় সকল অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয়। রাষ্ট্র বা সরকারের উদ্যোগে কি উৎপাদন হবে, কতটুকু উৎপাদন হবে, কিভাবে বণ্টিত হবে, সব পরিচালিত হয়। তাকে বলি হচ্ছে আমরা সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। দুইটা হচ্ছে সম্পূর্ণ বিপরীত। এরপর মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এই দুটির মিশ্রিত রূপ। ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মিশ্রিত রূপ হচ্ছে আমার মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। কেন? কারণ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় যেমন রাষ্ট্রীয় মালিকানার উপস্থিতি দেখা যায়, পাশাপাশি ব্যক্তিগত মালিকানার উপস্থিতিও দেখা যায়। সেখানে বা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাসমূহে তোমার রাষ্ট্র এবং বলতে পারি সরকারি এবং বেসরকারি খাতগুলো সহ অবস্থানে থেকে উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে, অর্থাৎ অর্থনৈতিক কার্যাবলী পরিচালনা করে। তাই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় যেমন সরকারি মালিকানাধীন বা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান দেখা যায়, ঠিক তেমনি আমার ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানও দেখা যায়। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় আমি আরেকটা কথা একটু বলে নিই। ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন করা। এই অর্থ ব্যবস্থায় যত অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয় সবকটির উদ্দেশ্য হচ্ছে আমার সর্বাধিক মুনাফা অর্জন। বা এই ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায় যে কোম্পানিগুলো থাকে, ব্যক্তিগত কোম্পানিগুলো থাকে, তাদের উদ্দেশ্য হচ্ছে যতটুকু সম্ভব সর্বাধিক মুনাফা অর্জন। আর সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে জনগণকে সেবা প্রদান করা, সর্বোচ্চ মুনাফা অর্জন করা কিন্তু আমাদের সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার উদ্দেশ্য নয়। তাই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা যেহেতু বলেছি আমরা ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক দুটির সম্মিলিত রূপ। মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় যে সরকারি প্রতিষ্ঠানগুলো আছে বা সরকারি কোম্পানিগুলো আছে বা সরকারি উদ্যোগে পরিচালিত প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলোর উদ্দেশ্য হচ্ছে জনগণকে সেবা প্রদান করা। পাশাপাশি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর উদ্দেশ্য হচ্ছে সর্বাধিক মুনাফা অর্জন করা, ঠিক ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মতো। এরপর আসছে আমার সর্বশেষ ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে কোরআন ও সুন্নাহর আলোকে যাবতীয় অর্থনৈতিক কার্যাবলী পরিচালিত হয়। আমি আবার বলছি, ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদন, বিনিয়োগ, বন্টন, ভোগ ইত্যাদি যাবতীয় কার্যাবলী কোরআন ও সুন্নাহর আলোকে পরিচালিত হয়। সেটা হচ্ছে আমার ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা। তাহলে আমরা এখন দেখব বাংলাদেশে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা কোনটি বা বাংলাদেশে কোন অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে। তো শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করবে আমরা বাংলাদেশে কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা আছে সেটা যাওয়ার আগে আমরা একটু খেয়াল করি যে আমরা কিন্তু বাংলাদেশে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান দেখি কিনা। যেমন ধরো ব্যাংকের কথা যদি বলি, ব্যাংক যেগুলো আছে কিছু কিন্তু সরকারি ব্যাংকও আছে, কিছু বেসরকারি ব্যাংকও আছে। সরকারি ব্যাংকের কথা যদি আমরা বলি, অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংকের কথা বলতে পারি, এগুলো সরকারি উদ্যোগে পরিচালিত হয়। পাশাপাশি ডাচবাংলা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, তারপর হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এগুলো কিন্তু আবার বেসরকারি উদ্যোগে পরিচালিত হয়। আবার যদি আমরা দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কথা যদি আমরা বলি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কিন্তু হচ্ছে আমাদের সরকারি উদ্যোগে পরিচালিত হয়, সরকার সেটার মালিক। আবার পাশাপাশি বিমান খাতে কিন্তু বেসরকারি বিমানও আছে, যেমন ইউএস বাংলা কিন্তু বেসরকারি উদ্যোগে পরিচালিত হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এছাড়াও যদি আমরা সড়ক পরিবহন খাতে দেখি, বিআরটিসি সরকারি বাস, তারপর হচ্ছে রব, অসীম, এগুলো হচ্ছে বেসরকারি বাস। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে সকল খাতেই কিন্তু সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান আমরা দেখতে পাই। শিক্ষা প্রতিষ্ঠানেও সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আছে, আবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু আছে। তাহলে সকল খাতে যেহেতু আমরা সরকারি এবং বেসরকারি উভয় খাতের সহাবস্থান দেখতে পাচ্ছি, তাহলে আমরা অবশ্যই বলতে পারি বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাটা প্রচলিত আছে। তাহলে বাংলাদেশের প্রধান অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। বাংলাদেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা দেখা যায়। শিক্ষার্থীরা আমরা জানি বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে 1971 সালে। 1971 সালে স্বাধীনতা লাভের পর বাংলাদেশে
বা যেই অর্থনৈতিক ব্যবস্থার স্বীকৃতি প্রদান করা হয়েছিল সেটা ছিল সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থাকে স্বীকৃতি প্রদান করা হয়েছিল বা সংবিধানে বলা হয়েছিল। আমরা এর আগে কিন্তু সংবিধানের মূলনীতিগুলোতে দেখেছি সমাজতন্ত্র ছিল আমাদের অন্যতম একটি মূলনীতি, কিন্তু সেই সময় যে সকল বড় বড় প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলোর বেশিরভাগ মালিকই ছিল পাকিস্তানি অবাঙালি, যারা স্বাধীনতার পর দেশ ত্যাগ করে তাদের নিজ দেশে চলে গিয়েছিল। তারপর যেটা হয়েছে যে এই সকল খাতগুলো ধীরে ধীরে ক্ষতির সম্মুখীন হতে শুরু করে। ক্ষতির সম্মুখীন হওয়ার ফলে এই সকল খাতগুলো আস্তে আস্তে বেসরকারি পর্যায়ে ছড়িয়ে দেওয়া হয় বা বেসরকারি পর্যায়ে দিয়ে দেওয়া হয়। এরপর থেকে বিশেষ করে 90 শতক থেকে বাংলাদেশে বেসরকারি খাতটা সম্প্রসারিত হতে থাকে বা প্রচুর পরিমাণে বা সব ক্ষেত্রে বেসরকারি খাতের প্রাধান্যটা দেখা যায়। আমরা যদি একটু কর্মসংস্থানের ক্ষেত্রেও দেখি, আমরা যখন চাকরি খুঁজতে যাই তখন দেখি সরকারি চাকরির তুলনায় বা সরকারি কর্মসংস্থানের তুলনায় বেসরকারি কর্মসংস্থান কিন্তু বেশি। কারণ কি, বেসরকারি কোম্পানিগুলো কিন্তু বেশি সরকারি কোম্পানির তুলনায়। তো বাংলাদেশে যেহেতু বেসরকারি খাতটা বেশি দেখা যাচ্ছে বা ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো বেশি দেখা যাচ্ছে, আর ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানেরগুলোর বৈশিষ্ট্য কিন্তু ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মতো, সেটা কি সর্বাধিক মুনাফা অর্জন করা। তাই বলতে পারি আমরা বাংলাদেশের ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রাধান্য সহ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। যেহেতু বেসরকারি খাতটা বর্তমানে সবচেয়ে বেশি, তাই বলতে পারি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রাধান্য সহ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। আমি আবার বলছি, যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন, তাহলে আমরা এক কথাই বলে দিব যে বাংলাদেশের ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার প্রাধান্য সহ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান। এই মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় কি হয়, যে যিনি পুঁজিপতি বা বেসরকারি খাতে যিনি পুঁজিপতি তিনি সংগঠক বা উদ্যোক্তা। কেন? কারণ পুঁজি বা মূলধন ছাড়া কিন্তু কেউ কি বলে উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। তাই যিনি মূলধনের মালিক তিনি কিন্তু পুঁজিপতি বা তিনি সংগঠক বা উদ্যোক্তা। আর তার প্রধান উদ্দেশ্য হচ্ছে সর্বাধিক পরিমাণে মুনাফা অর্জন করা, আর যেটা হচ্ছে আমাদের ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। এই জন্যই কিন্তু বলা হয় যে বাংলাদেশে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রাধান্য সহ বা প্রাধান্য রেখে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থাটা বিদ্যমান। তো এই যে বাংলাদেশের যে জাতীয় আয়টা আসে, এটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই সরকারি ও বেসরকারি খাত থেকে নেওয়া হয়। সরকারি খাতের অর্জিত আয় সরাসরি চলে যায় রাষ্ট্রীয় কোষাগারে, আর বেসরকারি খাতে যে আয়টা আসে সেটা ট্যাক্স আকারে বেসরকারি কোম্পানিগুলো রাষ্ট্রীয় কোষাগারকে সমৃদ্ধ করে, সেখান থেকে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলী পরিচালনা করা হয়। তো শিক্ষার্থীরা তোমরা জানো বা জেনে এসেছো যে বাংলাদেশে সবসময় কিন্তু ব্যয় অনুযায়ী যতটুকু ব্যয় থাকে, ব্যয়ের খাত থাকে, তার থেকে আয় কিন্তু সবসময় ঘাটতি থাকে, অর্থাৎ আয় কিন্তু কম থাকে। তাই বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশের এই জাতীয় আয় বৈদেশিক সাহায্য, দাতা গোষ্ঠীর সাহায্য এবং বৈদেশিক ঋণের উপর নির্ভরশীল। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো বাংলাদেশের কোন অর্থনৈতিক ব্যবস্থাটা প্রচলিত আছে। তো আমরা সর্বশেষ টপিকে চলে যাব, সেটা হচ্ছে বাংলাদেশের জাতীয় আয়ের বন্টন। বাংলাদেশের জাতীয় আয়ের বন্টনটা কিভাবে হয়? বাংলাদেশের জাতীয় আয়ের বন্টনটা কিভাবে হয়? আয়ের বন্টনটা কি আমরা জানি, আয় হচ্ছে উৎপাদনের উপকরণ চারটি। একটা হচ্ছে উৎপাদনের উপকরণ চারটি, একটা হচ্ছে ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। আচ্ছা, এই চারটি উপাদান থেকে অর্জিত আয় মিলে হয় আমাদের জাতীয় আয়। তো ভূমি থেকে কি আসে? ভূমি থেকে আসে আমার খাজনা, শ্রম থেকে আসে আমার মজুরি, মূলধন থেকে আসে আমার সুদ এবং সংগঠন থেকে আসে আমার মুনাফা। এই চারটি উপকরণ থেকে যে আয় আসে, খাজনা, মজুরি, সুদ, মুনাফা, এই চারটির সম্মিলিত রূপ হচ্ছে আমার জাতীয় আয়। এই চারটি মিলে হয় আমার জাতীয় আয়। এই জাতীয় আয়টা এখন কিভাবে বণ্টিত হয়? জাতীয় আয়টা কিভাবে বণ্টিত হয়, কিভাবে ভাগ হয়? এই যে দেখলাম যে আয় যে আসে
একটি পণ্য থেকে তো ধরো একটি কোম্পানি, প্রাণ কোম্পানি, সে প্রাণ টমেটো কেচাপ উৎপন্ন করলো, ঠিক আছে। এখন সে টমেটো কেচাপ উৎপাদন করার জন্য তার হচ্ছে ভূমি কিন্তু শুধুমাত্র, আমি এর আগেও বলেছি, ভূমি শুধু জমি না, ভূমির ওপরে এবং ভূমির নিচে যে সকল সম্পদ আছে সব কিছু মিলে ভূমি লাগে। তারপর সেটা তৈরি করার জন্য লেবার লাগে, তারপর মূলধন খাটানো হয়েছে, এরপরে সংগঠন যেটা প্রাণ কোম্পানি, সেটা হচ্ছে সব কিছু আমার উৎপাদন করেছে। যে উৎপাদিত পণ্যটি বিক্রি করে তার আয়টাকে এই ভূমির জন্য খাজনা হিসেবে, শ্রমের জন্য মজুরি হিসেবে, মূলধনের জন্য সুদ হিসেবে এবং সংগঠনের জন্য মুনাফা হিসেবে ভাগ করে দেওয়া হয়। আর এই বন্টনটা সাধারণত মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় দুই রকম দেখা যায়। এক হচ্ছে যেগুলো বেসরকারি খাতে পরিচালিত হয় যে কোম্পানিগুলো, সে কোম্পানিগুলো করে কি, সে কোম্পানিগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার সর্বাধিক মুনাফা অর্জন করা। সেই সর্বাধিক মুনাফা অর্জন করতে গিয়ে কি করে, যে অতিরিক্ত আয়টা থাকে, সেই অতিরিক্ত আয়ের বেশিরভাগ চলে যায় পুঁজিপতির কাছে বা মালিকের কাছে। সেই আয় থেকে বা মুনাফা থেকে একটি খুবই সীমিত অংশ সে শ্রমিককে তার মজুরি হিসেবে প্রদান করে। এই যে শ্রমিক শোষণের ব্যাপারটা কিন্তু বাংলাদেশে অর্থনৈতিক ব্যবস্থা দেখা যায়, বেশিরভাগ অর্জিত আয়টি পুঁজিপতিরা নিয়ে যায়। কিন্তু ব্যতিক্রম হচ্ছে আমাদের সরকারি খাতগুলোতে। সরকারি খাতের প্রধান উদ্দেশ্য হচ্ছে জনগণকে সেবা প্রদান করা, সর্বাধিক মুনাফা অর্জন করা নয়। তাই সরকারি খাতে যে সকল শিল্প কারখানা, ব্যাংক, বিমা পরিচালিত হয়, সেগুলো থেকে অর্জিত আয়টা সরাসরি চলে যায় রাষ্ট্রীয় কোষাগারে এবং সেই আয় দিয়ে জনগণের কল্যাণের জন্য বা জনগণের উন্নয়নের জন্য বিভিন্ন কার্যাবলী পরিচালনা করা হয়। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা জাতীয় আয়ের বন্টনটা কিভাবে হয় সেটা বুঝতে পেরেছো। তো এই অধ্যায়ের আলোচনা এই পর্যন্তই ছিল। আমরা বারবার মনে রাখবো যে আমাদের জ্ঞানমূলক, অনুধাবনমূলক প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য আমাদের এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। প্রত্যেকটি অংশই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি অংশ থেকেই প্রশ্ন আসে। যেমন আমরা প্রথমে পড়েছিলাম যে জাতীয় সম্পদ কাকে বলে, ধারণা ব্যাখ্যা করো, জাতীয় সম্পদ কিভাবে সংরক্ষণ করা যায়, এগুলো যেমন আমাদের জ্ঞান অনুধাবনের জন্য আসে, আমাদের হচ্ছে আবার প্রয়োগ উচ্চতর দক্ষতার জন্য গুরুত্বপূর্ণ। এরপর দেখেছি বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য এবং তাদের একটি তুলনামূলক আলোচনা আমাদের কিন্তু প্রয়োগ অংশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন একটা উদাহরণ হিসেবে বলি, বা একটা উদ্দীপক আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, সেটা হচ্ছে যে বাংলাদেশ ও ভারত রাষ্ট্র দুটিতে জনগণ উৎপাদন, ভোগ ও বন্টনের ক্ষেত্রে স্বাধীন, তবে বেসরকারি খাতের সাথে সরকারি খাতের সহাবস্থান রয়েছে। কিন্তু অপরদিকে চীন ও কিউবার মতো দেশে উৎপাদনের উপকরণ সহ সম্পদ রাষ্ট্রীয় মালিকানাধীন, অর্থাৎ বাংলাদেশ ও ভারতে উৎপাদন, বন্টন, ভোগের ক্ষেত্রে জনগণ স্বাধীন, যে কেউ চাইলে যে কিছু উৎপাদন করতে পারে বা তার পছন্দ অনুযায়ী সে ভোগ করতে পারে। কিন্তু কিউবা ও চীনে সেটা ব্যতিক্রম, সেটা সব কিছুই সরকারি খাতে পরিচালিত হয়, কোনো বেসরকারি খাতের অস্তিত্ব সেখানে নেই। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ও ভারতে কী অর্থনৈতিক ব্যবস্থা আছে, সেখানে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা আছে। তারপরে হচ্ছে কিউবা ও চীনে যেহেতু সব কিছু সরকারি খাতে পরিচালিত হয়, সেটা হচ্ছে আমার সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। এই দুটির মধ্যে কি তুলনামূলক আলোচনা আসতে পারে। এরপরে হচ্ছে হয়তো বা বলতে পারে যে বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাটা কেমন ব্যাখ্যা করো। তো আমাদেরকে এই তুলনামূলক আলোচনা পড়তে হবে এবং বাংলাদেশের আজকে যেটা পড়ালাম আমরা, বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থা বা প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থাটা বর্ণনা করো, সেটা কিন্তু আমাদের উচ্চতর দক্ষতার জন্য বা হচ্ছে উচ্চতর দক্ষতার জন্য বেশিরভাগ এসে থাকে। তারপর আমরা প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার জন্য ভালো করে পড়ব। তো তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন আমি বলে দিচ্ছি। জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্ন এক হচ্ছে, একটু লিখে নাও, আমি মুখে বলে দিচ্ছি আমাদের সময় শেষের দিকে। প্রথমত হচ্ছে শ্রম কি, বা আমি লিখে দিচ্ছি প্রয়োজনীয় জ্ঞানমূলক প্রশ্ন। প্রয়োজনীয় জ্ঞানমূলক প্রশ্ন এক, শ্রম কি?
শ্রম হচ্ছে উৎপাদন কাজে, বা শ্রম কী বলতে আমরা বলতে পারি, উৎপাদন কাজে ব্যবহারযোগ্য মানুষের শারীরিক বা মানসিক কর্মক্ষমতাকে বলি হচ্ছে আমরা শ্রম। এরপর সম্পদ কাকে বলে? সম্পদ কাকে বলে? 2, 3 ব্যক্তিগত সম্পদ কাকে বলে? উপযোগ কাকে বলে? আমরা দেখেছিলাম উপযোগ কাকে বলে। উপযোগ হচ্ছে কোনো বস্তুর অভাব পূরণের ক্ষমতাকে বা কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে বলে হচ্ছে উপযোগ। এরপর সংগঠন কাকে বলে? সংগঠন কাকে বলে? উৎপাদনের যে 3টি উপকরণ আছে, ভূমি, শ্রম, মূলধন ইত্যাদিকে সমন্বিত করে বা সমন্বয়কারীকে বলা হয় সংগঠন, বা যে সমন্বয় করে বা একত্রিত করে উৎপাদন কার্য পরিচালনা করে তাকে বলি হচ্ছে আমরা সংগঠন। সংগঠন কাকে বলে বা উদ্যোক্তা? সংগঠন কাকে বলে? সংগঠক কাকে বলে? উদ্যোক্তা কাকে বলে? এটা অনেকটা একই প্রশ্ন। 3টার কাজ কি? যে উৎপাদনের যে বাকি 3টি উপাদান আছে সেটাকে একত্রিত করে উৎপাদন প্রক্রিয়া পরিচালনা করা। এরপর ভোগ কি? ভোগ কি? আমরা জানি ভোগ হচ্ছে আমাদের অর্থনৈতিক কার্যাবলী সর্বশেষ পর্যায়, যেটা হচ্ছে উৎপাদনের উপকরণের উপযোগিতা গ্রহণ করাকে বলি হচ্ছে আমরা ভোগ। তো আমি আশা করছি তোমরা লিখে নিয়েছো। এরপর আমরা কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখব। কিছু প্রয়োজনীয় অনুধাবনমূলক প্রশ্ন। প্রথমেই হচ্ছে জাতীয় সম্পদের প্রথম উৎসটি ব্যাখ্যা করো। উৎসটি ব্যাখ্যা করো। আমরা জানি জাতীয় সম্পদের উৎস 2টি, একটি হচ্ছে প্রাকৃতিক আর একটি হচ্ছে মানবসৃষ্ট। প্রথম উৎস হচ্ছে প্রাকৃতিক উৎস, সেটা ব্যাখ্যা করো। শোষণহীন উৎপাদন ব্যবস্থা বলতে কি বোঝায়? দ্বিতীয় হচ্ছে শোষণহীন উৎপাদন ব্যবস্থা বলতে কি বোঝায়? শোষণহীন উৎপাদন ব্যবস্থা হচ্ছে যেখানে শ্রমিকদেরকে শোষণ করা হয় না বা পুঁজিপতিরা মুনাফার অতিরিক্ত অংশটা নিজে নিয়ে যায় না, তাকে বলি হচ্ছে আমরা শোষণহীন অর্থনীতি ব্যবস্থা। সাধারণত সমাজতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থা এবং ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে শোষণহীন অর্থনীতি ব্যবস্থা। এরপরে জাতীয় সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। আমরা আলোচনা করেছিলাম কেন জাতীয় সম্পদ সংরক্ষণ প্রয়োজন। জাতীয় সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 4 নম্বরে হচ্ছে সংগঠন হলো একটি সমন্বিত প্রক্রিয়া। সংগঠন হলো একটি ব্যাখ্যা করো। কেন সমন্বয়িত প্রক্রিয়া? আমরা বলেছি সংগঠনের কাজ হচ্ছে উৎপাদনের যে বাকি 3টি উপকরণ আছে সেগুলো সমন্বয় সাধন করা, যেমন ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই 3 জায়গায় থাকে। 3টা একত্রিত করে উৎপাদন প্রক্রিয়া পরিচালনা করাই হচ্ছে সংগঠনের কাজ। তাই বলা হয় সংগঠন হলো একটি সমন্বিত প্রক্রিয়া। এরপরে হচ্ছে পরিমিত সরবরাহ হচ্ছে সম্পদের পূর্ব শর্ত। ব্যাখ্যা করো।
মানে কি পরিমিত মানে কি সীমিত, সীমিত সরবরাহ। আমরা এর আগে সম্পদ হতে হলে সম্পদের সংজ্ঞায় দেখেছিলাম যে কোনো বস্তুকে সম্পদ হতে হলে তার 4টি গুণ থাকতে হবে। 1 তার উপযোগ থাকতে হবে, 2 হচ্ছে অপ্রাচুর্যতা থাকতে হবে, 4 বাহ্যিকতা থাকতে হবে, আর 3 বাহ্যিকতা থাকতে হবে এবং 4 হস্তান্তরযোগ্যতা থাকতে হবে। দ্বিতীয় নম্বরে আমরা কি পড়েছিলাম? অপ্রাচুর্যতা। অপ্রাচুর্যতা মানে কি লিমিটেড থাকবে, একদম অসীম থাকবে না, সম্পদে সবসময় সীমিত থাকবে। যেই বস্তুটি সীমিত আকারে থাকে সেটাই হচ্ছে সম্পদ। তাই বলা হয় পরিমিত সরবরাহ, অর্থাৎ সীমিত সরবরাহ হচ্ছে সম্পদের পূর্ব শর্ত। কোনো সম্পদ বা কোনো বস্তু যদি সীমিত না হয় তাকে আমরা সম্পদ বলতে পারবো না, তাকে আমরা সম্পদ বলতে পারবো না। তাই এই যে এই কয়টি হচ্ছে আমাদের প্রয়োজনীয় অনুধাবনমূলক প্রশ্ন, তোমরা একটু লিখে নিবে। এই অধ্যায়ের আলোচনা আজকে ক্লাসের মধ্য দিয়ে আমি শেষ করে দিলাম। কোনো সমস্যা থাকলে অবশ্যই পরবর্তী ক্লাসে জানাবে। পরবর্তী ক্লাসে আবার হয়তো নতুন একটি অধ্যায় নিয়ে আমরা হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।